বলে ব্যস্ত পায়ে হেঁটে বের হয়ে আসে। আরিশকে বের হতে দেখে আয়ান ও ব্যস্ত পায়ে হেঁটে বের হয়ে আসে। আরিশ গাড়িতে উঠে চোখের উপর হাত দিয়ে বসে থাকার মধ্যে ওর ফোনে ফোন আসে। আরিশ ফোন বাজতে দেখে চোখের উপর থেকে হাতটা সরিয়ে দেখে স্ক্রিনে বাবাই নামটা ভেসে উঠছে। এটা দেখে আরিশ শত ক্লান্তির মাঝেও মুচকি হেসে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বাবাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবাই? হাই নাইসান, এই বাবাটাকে এত একদম ভুলে গেছো? না বাবাই, দেশে ফেরার পর ইলেকশনের কাজে সময়টা অনেক বিজি কাটছে, তাই সময় করে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা। এইমাত্র লাইভ দেখলাম বাংলাদেশের তুমি এমপি নেতৃত্ব পেয়েছো। ছোট কই বাবাই? ও বিজনেস ডিল করতে আমেরিকা গিয়েছে, আজকে ফ্লাইট ল্যান্ড করার কথা। মামনি কেমন আছে? তোমার মামনি একদম তোমাকে ছাড়া ভালো নেই, সারাক্ষণ শুধু লুসিয়ান আর তোমার কথা মুখে থাকবেই। মামনির কাছে ফোনটা দাও। ইন্ডিয়া তাইদিন ফোনটা ওনার স্বামী জিয়ান লুইজি গেন্টানার এর কাছ থেকে নিয়ে অভিমানী কণ্ঠে বলেন, আমার কাছে আর ফোন দিয়ে কি করবে শুনি? কেউ কি খবর নেয় আমার? মামনি, আই এম সরি, আসলে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, এইবারের মতো মেনে নিলাম। তবে দেশে যে বইয়ের জন্য ফিরলে তাকে তো একটা নজর আমাকে দেখালে না। আসলে মামনি বিষয়টা মাথা থেকে বেরিয়ে গেছিল। ইন্ডিয়া তাইদিন জানেন আরিশ কেমন টাইপের ছেলে। ব্যক্তিগতভাবে উনি আরিশের ব্যক্তিত্বের জন্য ভীষণ ভালোবাসেন, ঠিক যতটা উনি ওনার লুসিয়ানকে ভালোবাসেন ঠিক ততটাই। তাই আবারও অভিমানী কণ্ঠে বললেন, আমি এত কিছু জানি না, আমার বৌমাকে আজকেই দেখাবে। ঠিক আছে মামনি, আমি তোমাকে সন্ধ্যায় ভিডিও কল দিব। মামনি, লুসিয়ান ব্যাক করলে আমাকে ফোন দিতে বলো। সে আমি তোমাকে বললেও ফোন দেবে আর না বললেও দিবে। এই কিছুদিন বিজনেস নিয়ে ব্যস্ত থাকায় পাগলামিটা একটু কমেছে, আর নয়তো তুমি ছাড়া তার নাকি চলেই না। আরিশ আরও কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। আকাশে কালো মেঘের হাতছানি, গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মুষলধারে নামবে ভাব। নামবে কি, বৃষ্টি ছুপ ছুপ করে পুরো শহরে বর্ষণ করতে শুরু করে দিয়েছে। খিচিয়ে বৃষ্টি নামতে দেখে খানবাড়ির মেয়েদের আর পাইকে। রোদ, ইভা, ফাড়ি, জুথি, মণি সবগুলো একসাথে দৌড়ে ছাদে এসে মনের আনন্দে ঘুরঘুর করে ঘুরতে লাগলো আর বৃষ্টিকে উপভোগ করতে লাগলো। ফাড়ি তো গান গাইতে গাইতে নাচ শুরু করলো। মুষলধারা বৃষ্টির মধ্যে সবগুলো নাচছে, আর যার যে গান মনে পড়ছে সে সেটাই বলছে। পাশাপাশি ইতিমধ্যে খানবাড়িতে খবর পৌঁছে গেছে আরিশ ইলেকশনে বিজয় হয়েছে। এ নিয়ে বাড়ির কর্ত্রীদের আনন্দে মিষ্টি খাওয়ার ঝম চলছে। এমন সময় আরিশ আয়ান ভেজা শরীর নিয়ে খানবাড়িতে প্রবেশ করে। সানজিদা খান আরিশকে দেখে ওর কাছে গিয়ে বললেন, বাবার নাম রেখেছো? আম্মু, আমি ওনার নাম শুনতে চাই না। উনি ভীষণ খুশি হয়েছে। আরিশকে চুপ করে থাকতে দেখে উনি নিঃশ্বাস ফেলে বললেন, ভিজে আছো, জামা কাপড় পাল্টে আসো। মৌ কোথায়? ওরা সবাই ছাদে বৃষ্টিতে ভিজতে গেছে। আরিশ আর দাঁড়ালো না, ওভাবেই দ্রুত পায়ে উপরে উঠে ছাদের দিকে চলে আসে। যুথি ওনারা শরীর থেকে খুলে একটা পাশে রেখে ফাড়িকে চোখ টিপ দিয়ে বারসোরে গানটা গাওয়ার সাথে নাচতে শুরু করলো। बरसो रे मीठा मीठा बरसो रे मीठा मीठा बरसो रे मीठा बरसो। যুথি বৃষ্টির ভেতর নাচতে নাচতে খেয়ালই করল না আরিশ ওর একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে খুব নিখুঁত দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করছে। আরিশ ছাদে আসতেই বাকি সবাই চুপচাপ চলে আসে। শুধুমাত্র রোদ অশ্রু চোখে তাকিয়েছিল। যদিও তার মনে আজ আর কোনো সংশয় নেই, তবুও সে দুজনকে দেখে মনে মনে এটাই বলেছিল, মানুষ কেন বামন হয়ে চাঁদেই হাত বাড়ায়? যুথি তো আরিসের ছিল, আর সে এখনো ঠিক তেমনই আছে। শুধু মাঝখান থেকে আমি থার্ড পার্সন হয়ে তাদের জীবনে ব্যাঘাত ঘটাচ্ছিলাম। এটা ভেবে মুখ চেপে কান্না আটকে দপ পা ফেলে ওর রুমে চলে আসে। যুথির গান শেষ হতেই হাত দুটো দুদিক সোজা করে ঘুরতে ঘুরতে আরিশ যুথিকে কোলে নিয়ে ওর মতো গোল গোল ঘুরতে ঘুরতে থেমে বলল, এইভাবে ওড়না ছাড়া বৃষ্টিতে ভিজে আমার চোখ দুটোতে নেশা ধরিয়ে দিয়েছিস, এখন এর দায়ভার কে নেবে?
আরিশ জ্যোতিকে আস্তে করে নিচে নামিয়ে দেয়। জ্যোতি ওর শরীরের দিকে তাকিয়ে হাতটা বুকের ওপর রাখে, কিন্তু আরিশের চোখ দুটো জ্যোতির ঘাড়ের দিকে আটকে আছে। হীরার চেনটার পাশাপাশি পানিগুলো যেন মুক্তোর মতো চিকচিক করছে। এটা দেখে আরিশ চোখ দুটো বন্ধ করে নেয়। তার ভীষণ নেগেটিভ ফিল হচ্ছে। কোনোভাবে নিজেকে সামলাতে না পেরে হুট করে জ্যোতিকে বুকের সাথে চেপে ধরে বলল, মো, তোকে আমার একেবারে নিজের করেছে। তুই হবি আমার আমার হরমোন তোর হরমোনে মিক্সারিত করতে দিবি। বিশেষ কর জীবনের সবটুকু দিয়ে তোকে আগলে রাখবো। একটা মাছিকে আল্লাহর রহমতে তোর কাছে ঘিরতে দেব না, ইনশাল্লাহ। জ্যোতি আরিশের নির্লজ্জ ঠোঁট কাটা কথায় আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি নিচে যাব। কিন্তু আমি তো তোকে যেতে দেব না। দেখুন, আপনার আপনার কাছে থাকলে আমার কেমন অস্বস্তি হয়, কেমন কেমন লাগে। আরিশ জ্যোতির তোতলানো কথায় স্থির দৃষ্টিতে জ্যোতির দিকে তাকাতেই জ্যোতির ঠোঁট দুটো মৃদু কাঁপতে দেখে হুট করেই জ্যোতির ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট দুটো মিশিয়ে চেপে ধরে। জ্যোতি আরিশের এমন কাজে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরিশ জ্যোতিকে অমন অবস্থায় ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আরিশ এতটাই শক্ত করে চেপে ধরেছে যে জ্যোতির শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। অনেকক্ষণ হওয়ার পরেও আরিশ জ্যোতিকে ছাড়ছে না বলে জ্যোতি ফুপিয়ে কেঁদে ওঠে। বৃষ্টির পানির সাথে চোখের পানিও একত্রিত হয়ে যাচ্ছে ওর। আরিশ একটা সময় জ্যোতির ঠোঁট ছেড়ে দিয়ে শ্বাস নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে সহ্য করার ক্ষমতা না থাকলে নিজেকে আমার সামনে এমনভাবে প্রেজেন্ট করবি না যাতে করে আমার তোকে ছুঁতে মন চাইবে। মনে রাখবি, আমি বারবার তোকে ছোঁয়া থেকে নিজেকে সামলাতে পারবো না। আর একবার যদি ধরে আমাকে সামলাতে কষ্ট হয়ে যাবে তোর কাছে। জ্যোতি আরিশের কথা শুনে ঘৃণার মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে নিলে আরিশ জ্যোতির হাতটা চেপে ধরে বলল, তোকে যেতে বলেছি? হাত ছাড়ুন আমার। কি বললি? শুনতে পাইনি। ছুরুন, কথাটা আজ এই মুহূর্ত থেকে তোর জীবন থেকে সমাপ্ত করে দিবি, আর নয়তো। আরিশকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে জ্যোতি বলল, আর নয়তো কি? কি করবেন আপনি? কে হন আপনি আমার? সব সময় আপনার এরকম নোংরামো আমার একদম সহ্য হয় না। এটা এটা আপনি ভাবলেন কি করে যে আমি সবসময় এগুলো সহ্য করব? আরিশ জ্যোতিকে চেঁচিয়ে কথা বলতে দেখে জ্যোতিকে ওর বুকের কাছে এনে স্লো ভয়েসে বলল, আমি তোর কি হই সেটা তুই জানিস না। না না না, আপনি আমার কিচ্ছু হন না। আপনি একটা পরপুরুষ আমার জন্য। কোনো অধিকার নেই আপনার আমার সাথে এমন করার। আমার সামনে চেঁচিয়ে কথা বলে সাহস নেক্সট টাইম করবি না। আর অধিকার আছে কি নেই সেটা আমি দেখে নেব। বললাম না অধিকার নেই, কারণ আমাদের বিয়েটা ভেঙে গেছে। আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আপনাকে, তাই আমার থেকে দূরে থাকুন আপনি। বলে আরিশের থেকে হাত ছাড়াতে নিলে আরিশ জ্যোতির দু বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, কি বললি? আবার বল। জ্যোতির সম্পূর্ণ কথা শেষ করার আগেই আরিশ জ্যোতির বাগালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস আমার সামনে ডিভোর্সের উচ্চারণ করিস? একটা কাগজের সামান্য সইতে তুই আমার থেকে আলাদা কোনোদিন হতে পারবি না। আমি হতে দেব না। আরিশ সম্পূর্ণ কথা শেষ করার আগেই ওকে থামতে হয়, কারণ ওর থাপ্পড়টা এতটাই তীব্র ছিল যে জ্যোতি মাথা ঘুরে সেন্সলেস হয়ে আরিশের বুকে মাথাটা রেখে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে ফেলে। আরিশ এক হাতে ওকে বুকের সাথে আগলে রেখে অন্য হাত মুঠো বন্ধ করে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সব বালপাকনামি আমার সামনে করতে হবে। ডিভোর্স, তাই না? ওকে, এর ব্যবস্থা আমি করছি। তারপর দেখবো তোর বাহানা কোথায় চায়। বলে ওকে পাচাকুলে তুলে ঝুমঝুম বৃষ্টির ভিতর দপদপ পা ফেলে ছাদ থেকে নেমে ওর রুমের দিকে চলে আসে। রুমে এসে সানজিদা খানকে রুমে ডেকে জ্যোতির ভেজা কাপড় চেঞ্জ করে দিতে বলে সানজিদা খানের কোনো কথা না শুনে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ চলে যেতেই উনি জ্যোতির দিকে তাকাতেই কিছুটা আঁচ করে নেন। অতপর তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যোতির রুম থেকে ওর জামা কাপড় এনে ওকে চেঞ্জ করার কিছুক্ষণ পরপরই আরিশকে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হতে দেখে সানজিদা খান অসন্তুষ্ট কণ্ঠে বললেন, জ্ঞান হারালো কিভাবে? কি হলো, চুপ করে আসো কেন? আরিশ মায়ের কথায় জ্যোতিকে কোলে নিয়ে বিছানায় শোয়াতে শোয়াতে বলল, অবাধ্য হয়েছিল তাই মেরেছে। তাই বলে তুমি অবুঝের মতো আঘাত করবে? আমার থেকে আলাদা হতে চাইলে থাপ্পড় কেন? ওকে গুলি করে মারতে আমার 1 মিনিট সময় লাগবে না। আরিশ, হ্যাঁ আম্মু, আমি যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রূপ নিয়ে ওর সামনে আসে তাহলে ওকে সেভাবে আমাকে মানতে হবে।
সানজিদা খান এ বিষয়ে আর কথা বাড়ালেন না, কারণ ছেলের স্বভাব তার জানা, তাই প্রসঙ্গ পাল্টে বললেন, ওকে ওর রুমে রেখে আসো, আমি ভেজা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে দিব। বলে উনি চলে যেতে নিলে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, ও আজ থেকে আমার কাছে, আমার রুমে থাকবে। আরিশের কথায় সানজিদা খান দাঁড়িয়ে গিয়ে বললেন, কিন্তু এটা হয় না। এখন হবে। কিন্তু তোমাদের বিয়ে তো। সেটা আমি দেখে নেব। সময়টা সন্ধ্যা 7:14। আরিশের অবস্থান পার্টি অফিসে। সেখানে জনগণের লিস্ট, পাশাপাশি নেতৃত্বে সবার কী কাজ 2 ঘন্টা বসে সবাই মিলে আলাপ আলোচনা করে ঠিক করে। আয়নকে বুঝিয়ে দিতে বলে। আরিশ আমানের ইনভাইট করা ক্লাবে যায়। আরিশ ক্লাবে যেতেই আমান এগিয়ে এসে বলল, ওয়েলকাম এমপি সাহেব। আরিশ আমানকে পাশ কাটিয়ে একটা চেয়ার টেনে অ্যাটিটিউডের সাথে বসে বলল, বলতেই হবে তোর সাহস আছে, আর নয়তো আমাকে ডাকতে না। আমান আরিশের অ্যাটিটিউড দেখে দাঁত কিরমির করে মনে মনে বলল, আমার ব্যবসা লাটে তুলে আমার সামনে আয়েশি হচ্ছে, তবে চিন্তা করিস না, আমি তোর মাথার উপর দিয়েই কাঁঠাল ভাঙবো, তোর টাকা দিয়েই আমি আমার ক্ষতিপূরণ করব। ওর এইসব চিন্তা ভাবনা করার মধ্যে দুজন ওয়েটার আরিশের কাছে এসে ওয়াইনের গ্লাস দিতেই আরিশ না করে দেয়। কিন্তু আরিশের বারণ করার সত্ত্বেও ওয়েটার দুজন ওকে জোর করতেই আরিশ উঠে দাঁড়ায়। পেছনে গুজে রাখা পিস্তল বের করে দুজনার বুক বরাবর ঠুস ঠুস করে গুলি করে দিতেই লোক দুজনের হাত থেকে গ্লাস মেঝেতে পড়ে খান খান হয়ে যায়। সাথে ওনারা আস্তে করে লুটিয়ে পড়ে, ছটফট করে নিঃশ্বাস ত্যাগ করে। আরিশ লোক দুটোর ছটফট কমতেই হাঁটু ভাঁজ করে বসে লোক দুটোর রক্ত হাতে লাগিয়ে উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, কোনো জিনিস দুবার বলা আমার পছন্দ না, একবার বলেছি শোনেনি, তাই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। বলে আমানের কাছে এসে ওর কাঁধে চাপড় দিয়ে বলল, তোকে একবার সুযোগ দিয়েছে, দুবার দেব না, তাই কাঁঠাল ভাঙতে চাস না, নয় কান্না করার সুযোগটুকুও পাবি না। বলে ক্লাব থেকে চলে আসে। যুথি ফারির রুমে বসে গল্প করছিল এটা ওটা নিয়ে, কিন্তু ফারির কথার শেষ ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আসর নাগাদ যুথি আরিশের রুম থেকে বের হলো কেন? তারা কি এক রুমেই ছিল? ফারি যুথির বিরক্তি মাখা মুখ দেখে রাগি ফেস করে ফুঁসতে ফুঁসতে বলল, তুই একটা তানিশা একটা, তোদের কাছে থাকলে আমার পেটে কয়টা নাড়ি ভুঁড়ি আছে তোদের জানতেই হবে, আর যতক্ষণ পর্যন্ত না জানবি না শুনবি তোদের তো শান্তিই নেই। তুই বলবি কিনা বল। কি বলবো? দেখ, একদম নাটক করবি না। কি নাটক করলাম? যুথি ফারিকে রেগে যেতে দেখে মুখটা ছোট করে জড়িয়ে ধরে বলল, তোর মুখের কথা আর ঘাটের পানি এক। মানে? একদম মানে করবি না। এমন করছিস কেন? ছাড় আমাকে। যুথিকে ওর থেকে সরিয়ে যুথি ফারির কথায় কষ্ট পেয়ে মুখ ভার করে বিছানায় বসতেই ফারি ওর দিকে তাকিয়ে ওর ফোনটা ওপেন করে সেদিনের তোলা যুথির ওয়ালপেপারের ছবিটা দেখিয়ে বলল, তুই যখন ভাইয়াকে ঘৃণাই করিস, তাহলে তার ছবি তোর ওয়ালপেপারে কি করছে? যুথি ফারির ফোনে পিকটা দেখে মাথা নিচু করে বলল, তুই? হ্যাঁ, সেদিন তোর রুম থেকে আসার সময় তানু ফোন করতে ফোনটা ধরার দেখেছিলাম। পরে জিজ্ঞাসা করলে তুই যাতে অস্বীকার করতে না পারিস, তাই ছবি তুলে রেখেছিলাম। ফারির কথায় যুথিকে চুপ থাকতে দেখে ফারি ওর কাছে এগিয়ে এসে ওর পাশে বসে গালে হাত দিয়ে বলল, তুই আমার থেকে লুকাতে শিখেছিস মৌ? বলবি না তোর ফারুকে? বাসি তো ওনাকে, ভীষণ ভালোবাসি। তাহলে ভাইয়াকে বলিস না কেন? কি বলবো তোর ভাইকে? উনি তো আমাকে ভালোবাসেন না। বলদ মেয়ে, ভাই তোকে ভালোবাসবে না তো কাকে বাসবে? ফারি, আমি চাই না ওনার সাথে আমার জীবনটা জড়িয়ে আবারও ওনাকে হারিয়ে কাঁদতে। বুঝলাম না। উনি যে আমাকে আবারও ছেড়ে যাবেন না এর কোনো গ্যারান্টি আছে? আমি ওনাকে ছেড়ে থাকতে শিখে গিয়েছি ফারি, এখন আবার ওনার সাথে জড়িয়ে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে আর সেই শক্তি আর আমার নেই ফারি, ওনাকে হারিয়ে নিজেকে গড়তে আর পারবো না আমি। আমার বিশ্বাস তুই একবার ভাইয়াকে ভালোবাসি বললে ভাই কোনোদিনও তোকে ছেড়ে যাবে না। না ফারি, উনি যতদিন পর্যন্ত না আমার কাছে ভালোবাসি কথাটা বলছে, আমি ওনার কাছে কিছুতেই নিজেকে বিলিয়ে দেব না। দেখ, সবাই ভালোবাসা প্রকাশ করতে জানে না। ওই সব মানুষ যারা, তারা ভালোবাসার মানুষের বিরহে দুমড়ে দুমড়ে মরে যাবে, তবু ভালোবাসা স্বীকার করবে না। যুথি ফারির কথায় চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল। যুথিকে চুপ থাকতে দেখে ফারি যুথিকে ওর দিকে ঘুরিয়ে বলল,
আচ্ছা, এটা বাদ দে। তোরা তখন একসাথে বেরিয়েছিলি, তুই কি সারাদিন ভাইয়ের সাথেই ছিলি রুমে? জ্যোতি ফাঁড়ির কথায় কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি তখন বৃষ্টির ভেতর আমায় থাপ্পড় দেয়, আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে যাই। তারপর কি হয়েছিল আমার মনেই ছিল না। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি ওনার। কি হলো, চুপ হয়ে গেলি কেন, বল। জ্যোতি সংকোচ বোধ নিয়ে মিনমিন কণ্ঠে বলল, তখন দেখি আমি ওনার বিছানায় ওনার বাহুডোরে গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম। উনি বুঝতে পারে আমার জ্ঞান ফিরেছে, তাই ইচ্ছে করেই ওনার বুকের সাথে আরো চেপে ধরে আমায়। আমি ভয়ে কিছু বলতেও পারছিলাম না, কারণ তখন ওনার মুখের উপর কথা বলায় উনি থাপ্পড় মেরেছিল। উনি এখন জ্ঞান ফিরে ওনার সাথে কথা বলা আমার সাহসে কুলোচ্ছে না, আর না ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম আমি। তাই এভাবে কিছুক্ষণ থাকার পর এটুকু বলে ওর মনে পড়ে তখনের কথা। আরিশ জ্যোতিকে নাড়াচাড়া করতে দেখে বাহুডোর থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলল। মাথা ব্যথা করছে? জ্যোতিকে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কিছু জিজ্ঞেস করছি তো। জ্যোতি আরিশের কথায় মাথা দুদিকে নাড়ায়, না, মাথা ব্যথা করছে না। যার মানে না, মাথা ব্যথা করছে না। আরিশ জ্যোতির মাথা নাড়ানো দেখে ওর মাথাটা মুখের কাছে এনে চুমু খেয়ে বলল, আমার অবাধ্য হবে না। জ্যোতি আরিশের কথায় ওর থেকে সরে বিছানা থেকে নামতে নিলে আরিশ পেছন থেকে জ্যোতিকে জড়িয়ে বলল, থাকো না একটু। বলে আরিশ মুখটা জ্যোতির ঘাড়ের কাছে নিয়ে অসংখ্য চুমু দিতে থাকে। জ্যোতি আরিশের এমন কাজে বিছানার চাদর খামছে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে তুতলিয়ে বলল, আমার শরীর কাঁপছে, আমায় যেতে দিন। জ্যোতির তোতলানো কথায় আরিশের দিক থেকে শুধু একটা শব্দই ভেসে আসলো। জ্যোতি আরিশের এত ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, দয়া করে আমায় ছাড়ুন, এটা আপনি ঠিক করছেন না। আরিশ জ্যোতির কথায় পাত্তা না দিয়ে ওকে বিছানায় শুইয়ে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। ওর উপরে উঠিয়ে ঠোঁটে চুমু খেয়ে সারা মুখে পরপর চুমু খায়। অতপর বুক বরাবর একটা চুমু খেয়ে ওর বুকে মাথা রেখেই বলল, কেন এতটা পাগল করলে আমাকে? কেন এত ছোট দেহটাকে বারবার ছুঁতে মন চায়? বলে ওকে ঘুরিয়ে আরিশের বুকের মধ্যখানে চেপে ধরে চোখটা বন্ধ করে নিঃশ্বাস ফেলে নেশাত্মক কণ্ঠে গাইতে লাগলো। আরিশ গানটা শেষ করে জ্যোতির মাথায় আবারও চুমু খায়। অতপর নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে। ওকে রুমে থাকতে বলে নিজের হাতে দুজনার খাবার একসাথে নিয়ে এসে ও নিজেও খায়, জ্যোতিকে খাইয়ে দেয়। জ্যোতি কিছু বলতেও পারছে না, আবারও থাপ্পড় খাওয়ার ভয়ে। এক সময় খাওয়া হয়ে গেলে আরিশ কিছুক্ষণ বিশ্রাম নেয়। অতপর বাহিরে বের হওয়ার জন্য রেডি হয়ে জ্যোতির হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। আর তখনই ফাড়ি ওদের দেখে। জ্যোতি ফাড়িকে সবটা না বলে মোটামুটি যেটুকু বলা যায় ওকে সেটুকু বলতে দুজনেই তপ্ত নিঃশ্বাস ফেলে। তাই ও প্রসঙ্গ বাদ দিয়ে আবারও বিভিন্ন কথা বলতে শুরু করে। সময়টা রাত 9:34। আরিশ আইনকে নিয়ে বাড়ি ফিরে বসার ঘরে দুজনেই ক্লান্তিতে সোফায় শরীর এলিয়ে দেয়। ওরা আসতেই মোমেনা ঠান্ডা পানি দেয়। আরিশ পানিটা শেষ করে একটা ফাইল থেকে কিছু পেপার বের করে টেবিলে রেখে বড়দের ডাকে। আরিশের ডাকে বাড়ির কর্তীরা সহ সাফওয়ান খান ও মাহমুদ খান বসার ঘরে আসেন। সবাইকে আসতে দেখে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, আরিশ বড়দের ডাকতেই বাড়ির কর্তীরা সবাই আসেন। পাশাপাশি 1 ঘন্টা আগে সাফওয়ান খান, মাহমুদ খান ও রাদির 3 জন একসাথেই অফিস থেকে বাসায় ফিরেছে। ওনারা ক্লান্তির রেস্ট ধরেই যে যার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তখন আরিশের ডাকে ওনারা দুজন আসলেও রাদীপ ওর রুমেই থেকে যায়। আরিশ সবাইকে বসার ঘরে আসতে দেখে টেবিল থেকে পেপারগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আরিশের গম্ভীরতা দেখে সানজিদা খান কপাল কুঁচকে বললেন, কি বলবে বাবা? আরিশ ওর মায়ের কথায় পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ, যা বলতে তোমাদের টাকা। আরিশ এটুকু বলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা চুলকে বলল, আমি বিয়ে করব। সাফওয়ান খান আরিশের কথায় ভ্রু কুঁচকে বলল, মানে তুমি কাকে বিয়ে করবে? আরিশ ওর আব্বুর কথায় ওনাকে উদ্দেশ্য করে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, আম্মু, 7 বছর আগে মৌয়ের সাথে আমার ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছিল। সেই মোতাবেক মৌ আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। আর আমি চলে যেতে আম্মু মৌকে একটা উইল পেপারে সাইন করে, ডিভোর্স পেপার বলে। কিন্তু সেটা কোনো ডিভোর্স পেপার ছিল না, যেখানে লেখা ছিল আমি নিজ ইচ্ছায় জীবন বলতে দিচ্ছি।
সাফন খান ও সানচেদা খানের একমাত্র ছেলে আরিশান আরিশ খান ব্যতীত আমি দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করিব না। সেখানে আরও অনেক লেখা ছিল, আমি শুধু মূল পয়েন্টটুকু বললাম। আমি জানি না আম্মু কেন মৌয়ের জীবন মধ্যে নিয়েছে, সেটা কেন ডিভোর্স পেপার বলেছিল। তাই হয়তো অনেকের মনে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। আবার যাদের মনে এই সংশয় আছে তাদেরকে বলা, আমি মৌকে আইনগতভাবে বিয়ে করব। আরিশের উক্ত কথায় মোমেনা খান বললেন, কিন্তু আরিশ বাবা। ওনাকে থামিয়ে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, দেখো মামনি, আমি কারো থেকে মতামত চাই না। আমার বউকে আমি আইনগতভাবে নিজের করতে চাই। আরিশের চেহারায় পরিবর্তন হতে দেখে মাহমুদ খান বিষয়টা সামলে নেওয়ার জন্য বললেন, ঠিক আছে বাবা, তুমি যখন চাইছো আমরা ব্যবস্থা করব। আমি সব ব্যবস্থা করে এসছি আজ সবার সামনে। এই মুহূর্তে আমি মৌকে বিয়ে করব। বলে আরিশ আর কারো কোনো কথা না শুনে গলা ছেড়ে জুথিকে ডাকতেই জুথি ফাড়ি গল্প রেখে দুজন দুজনার দিকে তাকিয়ে বলল, এখন আবার ডাকছেন কেন? আমি কিভাবে বলবো? তুইও যেখানে আমিও সেখানে। আমি যাব না বাবা। তুই থাক, আমি যাই। তুই বরং এখানে বসে থাক, ভাই এসে তোকে কোলে করে নিয়ে যাবে। নে। ফাড়ি কি তুই জানিস না ভাইয়ের স্বভাব? ভাই নিজে ডেকেছে, সেখানে তুই যাবি না? তাহলে তো তোকে কোলে নেবেই, তাই না? ফাড়ির ঠেস মারা কথায় জুথির মুখটা বেজার করে বলল, দূর রম্বা, সারাদিন আঠার মতো লেগে থাকতে হবে। বলে ফাড়ি জুথি সিঁড়ি বেয়ে নিচে এসে দেখে শুধু ওরা না, ইভা রোদ পাশাপাশি বাড়ির সবাই প্রায় এক জায়গায়। জুথি সবাইকে এক জায়গায় দেখে এক কিনারে দাঁড়িয়ে বলল, ডেকেছেন কেন? বিয়ে করতে। মানে? কিছু না, এখানে এসে বসো। ওর পাশটা দেখিয়ে গম্ভীর কণ্ঠে জুথিকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ধমকে বলল, এখানে বসতে বললাম না? জুথি আরিশের ধমক খেয়ে হালকা কেঁপে উঠে মিনমিন করে বলল, বসছি তো, অসভ্য লোক সবসময় শুধু ধমকে কথা বলে। জুথি মনে মনে এসব বলে ভেঙচি কেটে আরিশের পাশে বসতে আরিশ উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মাঝারি একটা প্যাকেট বের করে সেটা থেকে ছোট্ট একটা বক্স খুলে দুটো ডায়মন্ড রিং বের করে। জুথির হাতটা নিয়ে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে পাশাপাশি প্যাকেট থেকে একটা হীরের বালা বের করে ওর হাতে পরিয়ে দিয়ে বলে অন্য রিংটা ওর সামনে ধরে। জুথি হাতের রিং ও বালাটা দেখতে দেখতে বলল, নে, এটা তোর পরীক্ষার গিফট, আর এটা আমার আঙুলে পরিয়ে দে। পরীক্ষা তো শেষ, এখন গিফট? যাই হোক, ধন্যবাদ আপনাকে। এটা পরিয়ে দে। আপনি পরে নিলেই তো পারেন। ওর কথায় আরিশ রাগের দৃষ্টি দিয়ে তাকাতেই জুথি আরিশের হাত থেকে রিংটা নিয়ে পরাতে নিলে আরিশ ওর অনামিকা আঙুলটা সামনে ধরতেই জুথি টুপ করে পরিয়ে দিল। জুথি রিংটা পরিয়ে দিতেই আরিশ একবার সেটা দেখে পেপারগুলো ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলোতে সাইন কর। জুথি আরিশের গম্ভীরতা দেখে ভয়ে ভয়ে বলল, এগুলো কিসের পেপার? সাইন করতে বললাম না তোকে? জুথি আরিশের ধমক খেয়ে মাথা নিচু করে বলল, করছি তো। বলে প্রথমের একটা পেপারে সাইন করে আরিশের সামনে দিতেই আরিশ বলল, তোকে একটা সাইন করতে বলেছে, সবগুলোতে সাইন কর। জুথি আরিশের পরপর ধমক খেয়ে সবগুলো পেপারে সাইন করে। আরিশের কাছে দিতেই আরিশ পেপারগুলো নিয়ে সেগুলোতে সাইন করতে করতে বলল, বয়স কত তোর? জুথি আরিশের এমন প্রশ্নে মনে মনে বিরক্ত নিয়ে বলল, আপনি জানেন না? তোর থেকে জানতে চাইছে। সই শেষ করে ওর দিকে কড়া দৃষ্টিতে তাকাতেই দেখে জুথি ঢোক গিলে একবার সবার দিকে আর চোখে তাকিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? বলছি তো 16 শেষ হয়ে 17 চলছে। ও, তুই তো এসএসসি পরীক্ষা দিয়েছিস, তাহলে বলতো মেয়েদের কিংবা ছেলেদের বিয়েতে কি বলতে হয়? জুথি একবার সবার দিকে তাকাচ্ছে তো একবার আরিশের দিকে তাকাচ্ছে। ওর মাথায় আসে না আরিশ ভাই সব কিছু জেনে শুনে ওর কাছে জিজ্ঞেস করছে কেন। ও কিছু বলতেও পারছে না থাপ্পড় খাওয়ার ভয়ে। এসব ভেবে বিরক্তি নিঃশ্বাস ফেলে বলল, এটা কে না জানে, উভয় পক্ষকেই কবুল বলতে হয়। কি বললি? বুঝলাম না। জোর কবুল বলতে হয়। বল। আরে বাবা, কবুল বলতে হয়। আলহামদুলিল্লাহ, তুই বিয়ে সম্পর্কে ভালোই জানিস যে উভয় পক্ষে কবুল 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 3 বার বলতে হয়। এতটুকু বলে আরিশ পেপারগুলো গুছিয়ে ফাইলে রাখতে রাখতে বলল, মো, তোর কাজ শেষ, তুই তোর রুমে যা। বলে ফাড়ির দিকে তাকিয়ে বলল, ফারি,
ওকে নিয়ে যা। আরিশের কথাটা বলতে মিনিট শেষ হওয়ার আগেই জুথি হাফ ছেড়ে উঠে দাঁড়িয়ে ফারিকে নিয়ে উপরে চলে গেল। ওরা যেতেই আরিশ সবার দিকে তাকিয়ে বলল, ব্যাস, আবারও 3 কবুল পাশাপাশি আইনিভাবে মো আমার হয়ে গেল। এখন আশা করি কারো মনে কোনো দ্বন্দ্ব নেই মোকে নিয়ে। আর হ্যাঁ, আজ থেকে মো আমার সাথে আমার রুমে থাকবে। বলে উঠতে নিলে মেহজাবিন খান ভ্রু কুঁচকে বললেন, ওকে বিয়ের বিষয়টা বললে না কেন? এই মুহূর্তে ঝামেলা চাই না, তাই। বলে সিঁড়ি পর্যন্ত যেতেই সানজিদা খান বললেন, তোমার কথা বুঝলাম না। আরিশ যেতে নিয়েও মায়ের কথায় দাঁড়িয়ে বলল, থাক না, কিছু বিষয় আমার আর মৌয়ের মধ্যে। তোমাদের কাছে তো বিয়েটা ক্লিয়ার করেই দিলাম। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর রুমে চলে যায়। এতক্ষণ যা হচ্ছিল সবাই চুপচাপ দেখছিল, কারণ কেউ কিছু বললেও আরিশ যা করতে চাইছিল সেটা এমনিতেও করত, আর না বললেও করত। আরিশ চলে যেতে সাফওয়ান খান নিঃশ্বাস ফেলে বললেন, ও যেটা নিয়ে ভালো থাকছে থাকুক, শুধু ও স্বাভাবিক থাকলেই শান্তি। কারণ আজ হোক কাল হোক জ্যোতির সাথে ওর বিয়েটা দিতেই হবে। ওনার কথায় মাহমুদ খান বললেন, কিন্তু বড় ভাই কোনো অনুষ্ঠান ছাড়াই। ওনাকে শেষ করতে না দিয়ে সাফওয়ান খান বললেন, ও যেটা নিয়ে থাকতে চাইছে থাকুক, আর ভবিষ্যতে যদি ও আনুষ্ঠানিকভাবে কিছু করতে চাই তখন না হয় করা যাবে। বলে একবার মাহমুদ খানের দিকে তাকিয়ে ঘাড়ে হাত রেখে রুমের দিকে চলে যান। সাফওয়ান খান চলে যেতেই সবাই যে যার মতো রুমে চলে যায়, কারণ যেখানে ওনারা মেনে নিয়েছেন সেখানে মহিলারা কি বলবে। তাছাড়া খানবাড়ির একটা রেওয়াজ আছে, ছেলে মেয়েদের ইচ্ছেকে মর্যাদা দেওয়া হয়, নিজেদের ইচ্ছে কারো উপর জোরে করে চাপিয়ে দেওয়া হয় না। সাফওয়ান খান আরিশের সাথে জুথিকে সেই 7 বছর আগেই মেনে নিত, যদি আরিশ ওভাবে বেপরোয়া হয়ে না উঠত। আরিশ তখন রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিতেই দেখে হোয়াটসঅ্যাপে কল এসেছে। সেখানে একটা নাম জলজল করে ভেসে উঠছে, ছোটু। ছোটু নামটা দেখে আরিশ ক্লান্ত শরীর নিয়ে উঠে বসে ফোনটা রিসিভ করে মুস্কি হেসে বলল, আসসালামু আলাইকুম ছোট। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আই এম ফাইন ভাই। আরিশ লুসিয়ানকে বারবার ভাইয়ের জায়গায় বাইয়া বলতে দেখে নাক মুখ কুঁচকে বলল, ওই তোর না বলছি বাংলা না শিক্ষা আমার সাথে বাংলা বলবি না। ওরে আমি তো বাংলা শিখিলাম। অরে না, আরে হবে শব্দটা। আর শিখিলাম না, শিখলাম। এই তো হইলে। আবার ভুল শব্দ বলিস। ভাইয়া তুমি? আবার শব্দটা ভাইয়া হবে। সরি ভাইয়া। এবার ঠিক আছে, ভাবছি তোকে খাঁটি বাঙালি একটা মেয়ের সাথে বিয়ে দেব, তারপর যদি তুই ইংলিশ ছেড়ে বাংলা ভাষা শিখতে পারিস। নো ভাই, আমি বাঙালি মেয়ে বিয়ে করব না, ওরা অনেক মোটো হয়, দেখতেও তেমন সুন্দর না। আর বউ যদি দেখতে সুন্দর না হয়, মোটো হয়, তাহলে বউকে কুলে নিয়ে ঘুরবো কিভাবে? লুসিয়ানের ডিজিটাল বাংলা শুনে আরিশ চোখ দুটো ছোট ছোট করে বলল, তোর উক্তি শুনে আমারই সন্দেহ হচ্ছে আমি বাঙালি মেয়ে বিয়ে করে ভুল করলাম কিনা। আরিশের কথায় লুসিয়ান কেবলা মার্কা হাসি দিয়ে বলল, যেখানে আরিশ খান সেখানেই বাজি মাঠ, সেখানে পারফেক্ট লাইফ পার্টনার পাবে না। হনো ভাই, তোমার লগে এই 7 বছর অনেক কথা কইছি, এখন আমার মায়ের মতো বাবিরে দেখাও দেখি। আরিশ লুসিয়ানের কথায় শ্বাস ছেড়ে বলল, ওয়েট কর, আমি ডাকছি। বলে জুথিকে ডাকতেই 2 মিনিট পরে জুথি বিরক্ত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আরিশের রুমে এসে কপাল কুঁচকে বলল, সারাদিন মৌ মৌ কি? হ্যাঁ, একটু পরপর মৌ ভ্যা ভ্যা করেন কেন এত? মন সারাক্ষণ শুধু তুই করে। জুথিকে এভাবে কথা বলতে দেখে আরিশ ফোনটা বিছানার ওপর রেখে ওর দিকে এগোতে এগোতে শয়তানি হাসি দিয়ে বলল। জুথি আরিশকে গান গাইতে দেখে মনে মনে রাগে ফুঁসে। এই বদলোক সবসময় ওকে ডেকে হয়তো গান, নয়তো চুমো, আর নয়তো থাপ্পড় এসব করার জন্য। জুথি দাঁতে দাঁত চিপে কোমরে হাত দিয়ে কিছু বলতে নেবে, তার আগেই আরিশ জুথিকে ঘুরিয়ে বিছানার উপর ফেলে জুথির উপরে উঠে জুথির হাত দুটো বিছানার সাথে চেপে ধরতে। জুথি আরিশের ভর নিতে না পেরে দম আটকে বলল, আল্লাহ গো, মুই মনে হয় মরেই যাবো। এটা কি? আমার উপর থেকে সরেন। আরিশ জুথিকে চোখ মুখ খিচে কথাটা বলতে দেখে জুথির কানের লতিতে কামড় দিয়ে ফিস ফিস করে বলল, একটু আগে যেভাবে কথা বললি আবার একটু বলতো। ওরে বাবা গো,
কানটা আমার শেষ। আরিশ জ্যোতিকে ওভাবেই কোলের ভেতর আঁকড়ে নিয়ে উন্মুক্ত গলায় যখন চুমু খেতে যাবে তখন বিছানায় রাখা ফোনে লুসিয়ানের ও ভাই ও ভাই ডাক শুনে জ্যোতির থেকে সরে বিছানায় বসে জ্যোতিকেও একটানে ওর পাশে বসিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ছোট ডাক্তার দেওয়ার আর টাইম পেলে না? মনে আরিশ লুসিয়ানের কথায় রাগে নিঃশ্বাস ফেলে বলল, কিছু না গাধা। ভাই তুমি আমারে গাধা বললা? বলবো না তো কি করব? তোর বাংলা শুনে আমার মাথা ঘুরছে। লুসিয়ান আরিশের কথায় কেবলা মার্খা হাসি দিয়ে বলল, ওই তো একটা হইলেই হলো। তুমি ভাবির কাছে ফোনটা দাও তো। আরিশ লুসিয়ানের কথায় নাক মুখ কুঁচকে ফোনটা জ্যোতির কাছে দিয়ে বলল, ওদের সাথে কথা বল। জ্যোতিকে ফোনটা নিতে সংকোচ বোধ করতে দেখে আরিশ ইশারায় ফোনটা নিতে বললেই জ্যোতি ফোনটা নিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি ম। এতটুকু বলে লুসিয়ান ম শব্দটায় আটকে যায়। অতপর ভ্রু চুলকে বোকা হেসে বলল, তুমি তো অনেক সুন্দর দেখতে। লুসিয়ানের কথায় জ্যোতি আরিশের দিকে তাকাতেই আরিশ ফোনটা ছো মেরে ওর হাত থেকে নিয়ে বলল, ও তোর সম্পর্কে কি হয় মনে আছে তো? আরে হ্যাঁ মনে আছে। দাও তো ভাবির কাছে। আরিশ ফোনটা জ্যোতির কাছে দিতে লুসিয়ান গলা খাকারি দিয়ে বলল, তুমি কি বাঙালি মেয়ে সত্যি বলবা? জি আমি খাঁটি বাঙালি। তুমি সাধারণ কোনো বাঙালি নয়লা, তুমি আমার মন খারা এক বাঙালি। জ্যোতি লুসিয়ানের কথা শুনে ফিক করে হেসে দিল। জ্যোতিকে হাসতে দেখে লুসিয়ান চোখ বড় বড় করে বলল, ও মা তোমার দেখে কালে টোল পড়ে। আমি তো জানতাম বাঙালি মেয়েরা মোটু হয়, এখন দেখছি বাঙালি মেয়েরা তো অনেক সুন্দর। বলে আরিশকে ডেকে বলল, ভাই ও ভাই। বল। ভাই আমি তোমার বউয়ের মতো সুন্দর মেয়ে বিয়ে করব। তাহলে তো বাঙালি মেয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ ভাই, তোমার বউয়ের মতো বাঙালি মেয়ে বিয়ে করতে রাজি। ও আরো কিছু বলবে তার আগেই ইন্দ্রিরা তাইনিন লুসিয়ানের থেকে ফোনটা নিয়ে বলেন, তুই পরে বাঙালি মেয়ে বিয়ে করিস, এখন আমি একটু মেয়েটার সাথে কথা বলি। একটু থেমে আবার বলেন, কেমন আছো সোনা মা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফাইন আম্মু। আমিও তো বলি, ছেলে ছুটে দেশে গেল কেন? মানে? আরি ওনার কথা শেষ করার আগে ওনার স্বামী জিয়াং লুইজি গান টার্নার ওনার থেকে ফোনটা নিয়ে মধু কণ্ঠে বলেন, এই যে ছোট মামনি, হাউ আর ইউ? জি আলহামদুলিল্লাহ। এই বাবাটাকে জিজ্ঞেস করবে না? জি, আপনি কেমন আছেন? আই অ্যাম অলমোস্ট ফাইন ছোট মা। ওনার কথার সাথে আরও কিছুক্ষণ কথা বলে আরিশের সাথে দু একটা কথা বলে ফোন রাখতেই জুথি কৌতূহল নিয়ে বলল, আরিশ ভাই ওনারা কে? আরিশ জুথির প্রশ্নে ভ্রু কুঁচকে বলল, ওনাদের বিষয়ে তোকে কেউ বলেনি? জুথি মাথা দুপাশে নাড়ালো, যার মানে না, তাকে কেউ এ বিষয়ে বলেনি। জুথিকে না করতে দেখে আরিশ বলল, ওনারা আমার মামুনি, বাবাই হন। ওনাদের সাথে আপনার কিভাবে পরিচয় হলো? জুথির এমন প্রশ্নে মনে পড়ে সেই 7 বছর আগের ঘটনার কথা, যখন আরিশ সুইজারল্যান্ড গিয়েছিল 2 মাসও ঠিক করে পূর্ণ হয়নি। ফ্ল্যাশ এমন এক দিনে রাতের বেলায় আরিশের মনটা বিষণ্ণতায় ঘিরে আরিশকে অস্থির করে তুলছিল। তার মুখে এক নজর দেখার তৃষ্ণায় আরিশ কোনোভাবেই নিজেকে ঘরবন্দি করে রাখতে পারছিল না। তাই এক মুহূর্তেই এই পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার জন্য প্রকৃতির হাওয়া দরকার। তাই কোনো রকম একটা টি শার্ট গায়ে জড়িয়ে সিগারেট মুখে পুড়ে বাসা থেকে বের হয়। একটা নির্জন নিরিবিলি লেকের কাছে বসে পেছন দিক থেকে চুলগুলো মুঠো করে ধরে, আকাশের দিকে অশান্তভাবে চেয়ে রইল। এভাবে যে ও কতক্ষণ কলঙ্ক গায়ে জড়ানো চাঁদের দিকে চেয়েছিল, সময়টা হয়তো ওর স্মরণে আসলো না। ওর মনে কোনো অনুভূতিও হলো না, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল দূরবিহীন জল জল করা গোল চাঁদের দিকে। হঠাৎ ওর কানে কয়েকজন লোকের চাপা কণ্ঠ, পাশাপাশি কারো গোড়ামির আওয়াজ শুনে ভ্রু কুঁচকে আসে ওর। শব্দের উৎস খুঁজতেই চাঁদের দিক থেকে চোখ সরাতেই তাতে কেমন ঝাপসা দেখল।
এটা তো হওয়ারই কথা। চোখ যদি একদিকে নির্দিষ্টভাবে তাকিয়ে থাকে, পর মুহূর্তে অন্যদিকে তাকালে কেমন ঝাপসা লাগবে, এটাই স্বাভাবিক। আরিশ চোখ দুটো হাত দিয়ে মুছে স্বাভাবিক করতেই শব্দটা যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। আরিশ এমন শব্দে আশেপাশটা তাকালো, তবে ওর চোখে কিছুই বাদ না। তাই উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো, কে? ওর একটা শব্দ যেন পুরো লেকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। এটা দেখে আরিশ কেমন চোখ দুটো ছোট ছোট করে বাঁকা হাসলো। এমন সময় ওর মাথা বরাবর পেছন থেকে কেউ হকস্টিক দিয়ে আঘাত করতে যাবে। ঠিক সেই সময়টায় আরিশ ব্যাগভাবে হকস্টিকটা ধরে এক টানে লোকটাকে সামনে এনে ঘাটটা কাত করে বলল, কুত্তার কলিজা নিয়ে পেছন থেকে আঘাত করা বন্ধ কর, শুয়োরের বাচ্চা। চোখ দুটো রক্ত আভা করে আরিশ হকস্টিক এতটাই জোরে চেপে ধরেছে যে সামনে থাকা লোকটার হাত কিছুটা বাঁকিয়ে যায়। লোকটার মনে হচ্ছিল আরিশ হকস্টিকটা না ছাড়লে হয়তো ওনার হাতটা এখনই ভেঙে যাবে। হলো তাই। আরিশ হকস্টিকটা আরেকটু বাঁকিয়ে ধরতেই লোকটার হাতটা মুহূর্তেই ভেঙে যায়। তারপরেও আরিশ লোকটাকে ছাড়ছে না বলে লোকটা চিৎকার করে বলল, লিওন, নিকো কাম ফাস্ট। লোকটার ডাকে ওখানকার কিছু স্থানীয় লোক হাতে হকস্টিক নিয়ে হাজির হতেই আরিশ বাঁকা হেসে বলল, ও, তার মানে তোর পরিকল্পনা মাফিক এমন নির্জন ঝঞ্ঝাটহীন লেগে এসেছিস। বলে ধরে রাখা লোকটার হাত ছেড়ে দিতেই একটা লোক বলল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, বাট সামওয়ান এলস ডোন্ট গেট ইনভলভ উইথ আস ওর এলস। আরিশ লোকটার কথায় বেঞ্চটায় বসে শয়তানি হাসি দিয়ে হাঁটুর উপর ভর দিয়ে বলল, Oh, really? Then go on. How are you gonna kill me? With a hockey stick or gunshot? আরিশের ভাবমূর্তি দেখে লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে একজন বাংলা ভাষায় বলল, দেখো, আমাদের ঝামেলা তোমার সাথে না, তাই তুমি যেতে পারো, আমরা তোমাকে কিছু বলবো না। লোকটার এমন কথায় আরিশ গর্জে উঠে টেরে গিয়ে বলল, কেন মারবি না আমায়? এই তো বললি তোদের কথা না শুনলে আমি মারা পড়বো। লোকটার কলার ধরে বলল। 20 বছরের ছেলে আরিশের এমন গর্জে কথা বলা দেখে লোকগুলো কিছুটা ভয় পেয়ে যায়। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ইংলিশ বাক্যে বলল, Who is Gianna Luisi Gantaner? বলে চলে যেতে নিলে আরিশ লোকটার কলার পেছন থেকে চেপে ধরে বলল। আরিশ লোকগুলোকে কোনো কথা বলতে না দেখে কলার ছেড়ে নিচ থেকে হকস্টিকটা হাতে নিতেই লোকগুলো একে অপরকে তাগিদ দিয়ে দৌড়ে পালালো। আরিশ লোকগুলোকে পালাতে দেখে হকস্টিকটা শব্দ করে মাটিতে ফেলে লোকগুলোর যাওয়ার দিকে তাকিয়ে বলল, এসব ছাগলের পুত কি ঝামেলা করতে পৃথিবীতে পয়দা হয়? বলে বিরক্তি নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে ওর মনে পড়ে ওরা কোনো একটা লোককে মারার কথা বলছিল। এটা মনে হতেই আরিশ ঠায় দাঁড়িয়ে পড়ে। অতঃপর আশপাশটা তাকিয়ে কাউকেই দেখতে পেল না। তাই আরও কিছুটা সামনে আসতেই দেখে একজন লোক মারাত্মকভাবে মাটিতে রক্তাক্ত অবস্থায় গোংড়াচ্ছে। মনে হচ্ছে ওনার হাত পা পাশাপাশি মাথা থেকে যেন রক্তের স্রোত নামছে। ওনার পাশেই এক তরুণ জ্ঞানহীনভাবে পড়ে আছে, যাকে দেখে আরিশের মনে হলো বয়স হবে হয়তো 18। আরিশ ওদের রক্তাক্ত অবস্থায় দেখে হাঁটু ভাঁজ করে ওনাদের পাশে বসতেই রক্তাক্ত লোকটার কাপা কণ্ঠে শুনতে পেল, লিভ মাই সান অ্যালোন, প্লিজ ডোন্ট টেক দিস লাইফ। আরিশ স্থির দৃষ্টিতে লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়িয়ে সিগারেট মুখে পুড়ে একটা ক্যাব লেক লোকেশন অনুযায়ী বুক করলো। কিছু সময় যেতেই ক্যাব আসতেই আরিশ ক্যাব ড্রাইভারকে সাথে নিয়ে ওনাদের গাড়িতে উঠিয়ে হসপিটাল নিতে বলে চলে আসতে নিলে ড্রাইভার আশ্চর্য নয়নে ইংলিশ বাক্যে বলেন, ইটস স্ট্রেঞ্জ, ইফ ইউ আর দ্য পেশেন্ট, হোয়ার আর ইউ গোয়িং? ওনারা আমার কিছু হন না, আপনি ওনাদের নিয়ে যান। বলে একটা কার্ড বের করে দিয়ে বলল, কার্ডে নাম্বার আছে, ব্যাংকে গিয়ে কল করবেন, আমি বলে দেব যত টাকা লাগে এখান থেকে নিয়ে নেবেন। ড্রাইভার লোকটা আরিশকে বাংলা বলতে দেখে কিছুটা খুশি হয়ে বলল, আপনি নিশ্চয়ই বাঙালি? দেখুন, আমি একা ওনাকে নিয়ে যেতে পারবো না, আপনি যদি সাথে যান তাহলে আমি ওনাদের নিব, আর নয়তো আমি চলে যাব। আরিশ বলল, মহা ঝামেলায়। একে তো এসব একদমই পছন্দ না, কারোর সাথে আদিক্ষেতা করা, এর উপর লোকটার বাড়াবাড়ি, তাই বিরক্তি নিয়ে বলল, ওকে চলেন।
3 দিন 3 রাত পর জ্ঞান ফিরল তরুণ ছেলেটির। এই 3 দিন স্লাইনের উপর জীবন বেঁচেছিল তার। আজ জ্ঞান ফিরতেই প্রথমেই বাবাকে খুঁজল। ততক্ষণে মাথায় চাপ পড়তেই নাক মুখ খিচে মাথা চেপে ধরতেই আরিশ স্বাভাবিক বিরক্তি নিয়ে রুমে ঢুকে কেবিনের একটা চেয়ার টেনে বসে সোজাসাপটা কণ্ঠে বলল, লুক এট মি। কেমন লাগছে তোমার এখন? লুক অ্যাট শব্দটা শুনে মাথা চেপে ধরে পাশে তাকালো, তবে বাংলা ভাষায় বলা কথাটুকু সম্পূর্ণ বুঝলো না। তরুণটিকে কেমন চোখে তাকাতে দেখে আরিশ বলল, ইউ আন্ডারস্ট্যান্ড বাঙালি? আরিশের কথায় তরুণ ছেলেটি মাথা দুদিকে নাড়িয়ে বোঝালো সে এই ভাষা বোঝে না। অতঃপর মুখে বলল, আই আন্ডারস্ট্যান্ড সামহাট। আরিশ ছেলেটার কথায় ইংলিশ বাক্যে বলল, কেমন লাগছে এখন তোমার? আরিশের কথায় ছেলেটি মাথা চেপে ধরে ইংলিশ বাক্যে বলল, একদমই দুর্বল লাগছে, মাথা জিমজিম করছে দাদাভাই। আরিশ ছেলেটার সভ্য শান্ত ব্যবহার দেখে কুচকানো কপাল স্বাভাবিক করে বলল, হাউ ওল্ড আর ইউ অ্যান্ড হোয়াটস ইউর নেম? লুসিয়ান, 18 ইয়ার্স ওল্ড। বলে ওর আশপাশটা ভালো করে দেখে ইংরেজিতে বলল, দাদাভাই এটা কি কোনো হসপিটাল? আর আমার বাবা কোথায়? তোমার বাবা আইসিইউতে আছে। আরিশের কথা শুনে লুসিয়ান কপাল কুঁচকে ইংরেজি বাক্যে বলল, কি হয়েছে আমার বাবার? আরিশ লুসিয়ানকে উত্তেজিত হতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোমার বাবা ঘুমায় আছেন। আরিশের কথা শুনে লুসিয়ান কিছু বলবে এমন সময় ইন্দ্রিয়া তাইনিন তাড়াহুড়ো করে কেবিনে ঢুকে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে ইংরেজি বাক্যে বলল, তোর জ্ঞান ফিরেছে বাবা, আল্লাহ অনেক মহান, আমার কোলে আমার হীরাকে ফিরিয়ে দিয়েছে। লুসিয়ান মায়ের কান্নার তোপ নিতে না পেরে ঠান্ডা কণ্ঠে বলল, মম আই এম ফাইন, প্লিজ ডোন্ট ক্রাই। ভাবে মা ছেলে বেশ কতক্ষণ কাটালো। অতঃপর ইন্দিয়া তাইনিন আরিশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, তুমি এতটুকু একটা ছেলে আমাদের কত বড় একটা উপকার করলে, আমার কোল বাঁচালে, আমার অর্ধাঙ্গ আমার স্বামীকে বাঁচালে। তোমাকে কি বলে বা কি দিয়ে যে এর ধন টাকা দিয়ে ঋণ শোধ করব আমি জানি না। ওনার কথায় আরিশ গম্ভীর কণ্ঠে বলল, দেখেন, আমাকে ধন্যবাদ প্রকাশ করতে হবে না, আমার অনেক টাকা আছে, আমি শুধু মানুষ হিসেবে কর্তব্য পালন করেছি। আরিশের গুরু গম্ভীর কণ্ঠে শুনে উনি বললেন, তুমি আমাদের চেনো? আমি আপনাদের চেনে কি করব? আরিশের সোজা কথায় উনি মুস্কি হেসে বললেন, না মানে আমাদের সুইজারল্যান্ডে তো সবাই আমাদের বিলাসবহুল হিসেবে চেনে, তাই আর কি তোমায় জিজ্ঞেস করলাম। হয়তো এত নাম সুনাম বিলাসবহুল বলে আমাদের এত শত্রু। কোনো ইন্টারেস্ট না দেখিয়ে ইন্দ্রিয়া তাইনিন এই 3 দিন আরিশের ব্যক্তিত্বে বেশ মোহিত হয়েছেন। কথা বলার স্টাইল, সহজে কারো সাথেই কথা না বলা, সব কিছুই বেশ লক্ষ্য করেছেন উনি। যদিও উনি সুইজারল্যান্ডের স্থানীয় মহিলা, তবে উনি বাংলা ভাষা পছন্দ করেন। সে ভাষায় কথা বলতে ওনার বেশ পছন্দ, ওনার স্বামীরও তাই। তবে ছেলের জন্য ওনাদের ইংলিশটাই বলতে হয়, বাংলায় আর বলা হয় না। এই 3 দিন আরিশের সাথে উনি বেশ বাংলায় কথা বলেছেন। উনি ওনাদের জীবন ইতিহাস আরিশকে শোনালেও আরিশ পারিবারিক একটা কথাও ওনাকে বলেনি। যদিও আরিশ সেই রাতেই হসপিটাল থেকে চলে আসতে চেয়েছিল, কিন্তু ইন্দ্রিয়া তাইনিন জোর করে আরিশকে ওনার কাছে রেখে দেয়। এতে আরিশ বিরক্ত হলেও মায়ের বয়সী মহিলার কথা ফেলতে পারেনি। লুসিয়ানের জ্ঞান ফেরার ঠিক 1 সপ্তাহ পরে জিয়ান লুইসি জ্ঞান ট্রেনারের ওনার হুঁশ আসে। যদিও ডক্টর ওনাকে পুরোপুরি সুস্থ ঘোষণা দেয়নি, কিন্তু উনি কোমা থেকে উঠে সর্বপ্রথমে স্ত্রী সন্তানকে দেখতে চাওয়ায় ওনারা দুজনেই ওনার পাশে বসতেই উনি বললেন, ওরা তো আমাদের। ওনার সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ইন্দ্রিয়া তাইনিন বললেন, ওপরে একজন আল্লাহ আছে, সে কি তুমি জানো? তাই তো তোমার জীবনটা আজ বেঁচে আছে, আর তার একমাত্র আমার এই ছেলেটার জন্য। আরিশকে দেখিয়ে উনি আরিশকে ওনার দুর্বল চোখ দুটো দিয়ে সম্পূর্ণ চোখ বুলিয়ে মোহিত কণ্ঠে বলল, আমার পাশে এখানে বসো বাবা। আরিশ ওনাদের এমন গা লেপটানো কাজে বিরক্ত হয়ে সোজা সাপটা বলল, আপনাদের সাহায্য করা আমার কর্তব্য ছিল, আমি এখন আমার বাসায় যাব। কিন্তু তোমাকে তো যেতে দিব না। আর ইউ ট্রাইং টু সে দিস? আমি ঠিক বলেছি। আরিশ ওনার কথায় রাগে গজগজ করতে করতে উঠে চলে যেতে যেতে বলল, আমার উপর কারো জোর খাটে না,
উপকার করেছে বলে যে আপনাদের কাছে রেখে দিবেন আর আমি থেকে যাব, এটা ভাবলেন কি করে? শোনো আমাদের কথা। ওনার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই আরিশ কেবিনের দরজাটা খুলে দ্রুত পায়ে চলে যায়।